ঝাঁপির নামে মিথ্যা কলঙ্ক দেওয়ার জন্য দীপ এবার আদালত করে তার মায়ের সামনে ইনকাকে উচিত জবাব দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জজ সাহেব ঝাঁপিকে বলতে লাগলো, আপনি কি আপনার স্বামীর সাথে রেণুকা নামে ছদ্মবেশে প্রতারণা করেছিলেন? তখন ঝাঁপি বলতে লাগলো, হ্যাঁ জজ সাহেব, আমি করেছিলাম। এ কথা শুনে এদিকে ইনকা আর দীপের মা তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ঠামি আর কাসাই বলতে লাগলো, ঝাঁপি এত তাড়াতাড়ি নিজের দোষটা স্বীকার করলো। ঝাঁপি তখন বলতে লাগলো, জজ সাহেব, এই কাজটা আমি কেন করেছিলাম এবার সেটাই আপনাকে একটা কথা বলি, যদি একটা মিথ্যের জন্য একটা সংসার বেঁচে যায়, সংসারে ভালো হয়, তাহলে সেই মিথ্যা কথাটা কি বলা কি অন্যায়ের? তখন জজ সাহেব বলতে লাগলো, কি এমন মিথ্যে বলেছিলেন যার জন্য আপনার সংসারটা বেঁচে গিয়েছিল? ঝাঁপি তখন বলতে লাগলো, এই মিথ্যে কথাটা বলেছিলাম আমি আমার স্বামীর জন্য। আমার স্বামী তার কলিগদের সাথে একটা ঝামেলার সৃষ্টি হওয়ায় সে কানের জবটা ছেড়ে দেয়। তারপরে সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে বিদেশে চলে যাবে। আর আমার স্বামীর জেদটা তো আমি জানি। তখন আমি ভেবেছিলাম যে আমার স্বামী যদি একবার বিদেশে চলে যায় তাহলে আমি চিরতরে তাকে হারিয়ে ফেলবো। ওকে আমি আর কোনোদিন কাছে পাবো না। ও হয়তো আর কোনোদিন দেশে ফিরে আসবে না। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমার স্বামীকে কিভাবে আটকাতে পারি। আর তখনই সেই মুহূর্তে আমার কাছে একটা বিদেশি কোম্পানি থেকে জবের জন্য প্রপোজাল আসে। আমি ভেবেছি আমার থেকে আমার স্বামী ওই কাজটা ভালো করতে পারবে। তাই আমি ওই কাজটা আমার স্বামীকে দিয়ে দিই। যাতে আমার স্বামী দেশেই থাকে। বর্ধমানে আমার স্বামীকে আমি সেই জবটা দিয়ে দিই। তবে এই মিথ্যেটা যে করেছিলাম সেটা আমি আমার স্বামীকে বলব ভেবেছিলাম। কিন্তু আমার কপালটাই খারাপ। তার আগে উনি সবটা জেনে গিয়েছিলেন। তারপরেই উনি আমাকে ভুল বুঝতে শুরু করেন। এদিকে দীপের মা বলতে লাগলো, দেখো দেখো ইনকা, এবার তো জাপি এমনভাবে কথা বলছে যে জজ সাহেবের মনটা ঘুরে যাবে। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনার সম্পূর্ণ কথা শোনার পর তো আমি দেখতে পাচ্ছি আপনি কোনো অন্যায় করেননি। কি দীপবাবু, আমি কি ঠিক বলছি? উনি তো কোনো অন্যায় করেননি। তবে আপনারও তো আপনার স্ত্রীর মনটা বোঝার দরকার ছিল। আপনি যে কাজটা করেছেন সেটা আপনার ইগো থেকে করেছিলেন। আপনি বিদেশ চলে যাবেন। কিন্তু আপনার স্ত্রী তো আমার মনে হচ্ছে কোনো অন্যায় করেনি। আমার দিক থেকে দেখতে গেলে আপনার স্ত্রী যে কাজটা করেছে সেটা তো খুব ভালো একটা কাজ করেছে। কিন্তু আপনি তো সেটা অনেক অন্যায় করেছেন। আপনার একবার ভাবা দরকার ছিল আপনার স্ত্রী কোনটাতে বা খুশি থাকবে, কোনটাতে কষ্ট পাবে। আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তো একবারের জন্য আপনার আর স্ত্রী এর কাছে যে জানতে চাননি যে আপনি বিদেশ চলে যাবেন। তাই আমি বলি, এই যখন অপরাধটা কিন্তু আপনিও করেছেন। শুধু এইটুকু কারণে। আর যতটুকু আমি রেকর্ড অনুসারে দেখতে পেয়েছি এই কাজটা করেছে আপনার স্ত্রী আরও ২-৩ মাস আগে। তাহলে এখন কেন আপনি ডিভোর্সটা দিতে চাইছেন? এই সামান্য একটা ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে ডিভোর্স দিয়ে কিছুতে দিতে পারবো না। ইনকা তখন বলতে লাগলো, সর্বনাশ, আমাকে যে কোনো প্রকারে ওই ডিভোর্সটা আটকাতে হবে। ডিভোর্সটাকে দিতে হবে। না, 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 আমাকে কিছু করতে হবে। ইনকা তখন দাঁড়িয়ে বলতে লাগলো, জজ সাহেব, ও দীপ যে ডিভোর্সটা দিতে চাইছে শুধু সেটা এমনি এমনিতে দিতে চাইছে না। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনি কে? ইনকা তখন বলতে লাগলো, আমি দীপের বন্ধু। তখনই বলতে লাগলো, ঠিক আছে, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। এখানে দাঁড়িয়ে কোনো কথা বলার সুযোগ নেই আদালতে। ইনকা তখন কাঠগড়ায় দাঁড়ায় আর বলতে লাগলো, আমি একজন দীপের ভালো বন্ধু। আর দীপের যেটা ভালো হয় সেটা আমি সবসময় দেখতে চাই। এই ঝাঁপি যে কথাগুলি বলেছে সেগুলি একটা মিথ্যে। আর এই কেন ঝাঁপিকে ডিভোর্স দিতে চাইছে এবার আমি সেটা আপনাদেরকে বলছি। ও আজকে অনেক দিন পর্যন্ত ঝাঁপি তার ছোটোবেলার এক বন্ধুর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে। সে ঘরে বাইরে দুদিকে কিন্তু এমনভাবে কাজটা করছে যাতে দীপ কিছুতে টের না পায়। আর সেটা দীপ জানতে পেরে গেছে, তাই দীপ ডিভোর্সটা দিতে চাইছে। দীপ মান সম্মানের কথা চিন্তা করে আদালতে সে কিছু বলতে পারছে না। তাই তার হয়ে আমি কথাগুলি বলতে চাইছি। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনার কাছে কি তার কোনো প্রমাণ আছে? তখনই বলতে লাগলো, হ্যাঁ জজ সাহেব, আমার কাছে এর যথেষ্ট প্রমাণ আছে যে ওই ঋষভের সাথে ওর একটা সম্পর্ক আছে। আপনি এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। তখন জজ সাহেবকে ছবিগুলি এদিকে ঠামে বলতে লাগলো, এই মেয়েটা নির্ঘাত কোনো একটা ঝামেলা করার চেষ্টা করছে। জজ সাহেব তখন ছবিগুলি দেখে রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, মিস্টার সরকার, আপনি তো এই মিথ্যেটা আমাদের কাছে লুকিয়েছেন। আপনার যে একজন লোকের সাথে সম্পর্ক আছে সেটা তো আপনি বলেননি। সেই জন্য আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে। উনি তো একদম ঠিক কাজই করছে। ঝাঁপি তখন বলতে লাগলো, না জজ সাহেব, এই ছবিগুলো সম্পূর্ণ মিথ্যে। এগুলি এআই দিয়ে বানানো। তখন জজ সাহেব বলতে লাগলো, আপনার কাছে কি তার কোনো প্রমাণ আছে? ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ আমার কাছে যথেষ্ট এর প্রমাণ আছে। এদিকে দীপের মা দীপকে বলতে লাগলো, দেখ দেখ দেখ,
ওই মেয়েটা তোর সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। তখন জজ সাহেব বলতে লাগলো, প্লিজ আপনারা আদালতের শৃঙ্খলা নষ্ট করবেন না। আপনারা আপনাদের জায়গায় গিয়ে বসুন। আমি ওনাকে জিজ্ঞেস করছি তো। এদিকে কাসাই বলতে লাগলো, আমার মনে হচ্ছে এটা মিথ্যে। তারপরে ঝাঁপি বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি যে এই কাজটা করবে। আমাকে আর আমার স্বামীর সাথে যে ঝামেলা চলছে সেটা মিটিয়ে নেওয়ার জন্য ঋষভ আমাদেরকে একটা রেস্টুরেন্টে যেতে বলেছে। আমি গিয়েছিলাম কিন্তু আমার স্বামী সেখানে যায়নি। তারপর আমরা দুজন যখন কথা বলেছিলাম তখন হঠাৎ করে আমি ওই ইনকাদি আর রনিককে দেখতে পাই ওরা লুকিয়ে আমার ছবি তুলছে। তখনই আমি বুঝতে পেরেছি ওরা নির্ঘাত কিছু একটা সমস্যা করবে। তারপর আমি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলি আর ওনাদের কাছে আমি সেখানে যে সিসিটিভি ফুটেজটা আছে সেটা দেওয়ার কথা বলি। তখনই ঠাম্মি বলতে লাগলো, দেখ দেখ দিদিভাই, আমাদের ঝাঁপিদির কতটা বুদ্ধিমতী মেয়ে, দেখ না এবার ইনকার মুখে কীভাবে ঝামাটা ঘষে দে। তখনই ঝাঁপি বলতে লাগলো, তারপরে আমি ওখান থেকে ওই সিসিটিভি ফুটেজটা কালেক্ট করি। আমি তো জানি ইনকাদি সে বিয়ের শুরু থেকে আমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়েছে। ও দিনের পর দিন আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। এমনকি আমাদের সংসারটা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন সে আমাদের শ্বশুরবাড়িতে ঝাঁপিয়ে বসেছে। সেখান থেকে সে কিছুতে বেরোতে চাইছে না। আর আমাদের ভুল বোঝাবুঝিটা সৃষ্টি করিয়ে সে আমাদের ডিভোর্সটার ব্যবস্থা করেছে। আমার স্বামী তো ভালো মানুষ, আমার স্বামী সেটা বুঝতে পারেনি। তারপরে আমি সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে আসি। এই সিসিটিভি ফুটেজটা দেখলে আপনার সব কিছু বুঝতে পারবেন জজ সাহেব। ইনকা তখন বলতে লাগলো, সর্বনাশ, ঝাঁপি তো এবার আমার সমস্ত কিছু ফাঁস করে দেবে। এবার আমি কি করব? না, 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 আমার কিছু একটা করতে হবে। কিন্তু জজ সাহেব সেই এই পেন ড্রাইভটা হাত নিয়ে সিসিটিভি ফুটেজটা দেখতে পায় যে ওরা যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছিল। তখনই বলতে লাগলো, ইনকা দেবী, আপনি এত বড় একটা মিথ্যে অভিযোগ কী করে করতে পারলেন? ওরা তো যথেষ্ট দূরত্ব বজায়ে বসেছিল। আর এইভাবে একজনের মিথ্যে ছবি বানানো কতটা জঘন্য অপরাধ সেটা আপনি কি জানেন? আমি আপনার শাস্তির ব্যবস্থা করতে পারি। এত বড় জঘন্য কাজটা কেন আপনি করেছেন? আর আপনাকে আরেকটা কথাও বলে দিই, আপনি ওনাদের মাঝখানে কেন বারবার ঢুকে পড়েন? স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে পড়া যে অন্যায় সেটা আপনি জানেন না? নেক্সট টাইম যেন আর এই ভুলটা না হয়। আর দীপবাবু, আপনাকে একটা কথা বলে রাখি, আপনার স্ত্রী কোনো অন্যায় করেনি। আপনিই অন্যায়টা করেছেন। আপনি স্ত্রী মনটা আপনি একবারের জন্য বুঝতে চাননি। তাই আপনাকে আমরা এখন কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না। ৬ মাস আপনাদেরকে সুযোগ দিয়েছি। ৬ মাস পর আমার মনে হয় আপনাদের মধ্যে আবার মিলটা হয়ে যাবে। এমন হাজারো কেস আমার হাতে এসেছে। হিনকা তখন বলতে লাগলো, কি ৬ মাস ওরা আবার একসাথে থাকবে, তারপর ডিভোর্স হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে না? সেটা হতে পারে না। এদিকে জাপি বলতে লাগলো, জজ সাহেব, আমি সব কিছু করেছি আমার স্বামীর ভালোর জন্য ভেবে। জজ সাহেব তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি যথেষ্ট খুশি হয়েছি আপনার ব্যবহারে। কোর্ট আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করা হলো। আর ৬ মাস পর্যন্ত আপনারা ভেবে দেখবেন আপনারা কি একসাথে থাকতে পারেন কিনা। এরপরে জজ সাহেব চলে গেলে জাপি তখন বলতে লাগলো, আমি বলেছিলাম না তোকে যে আমি তোকে ডিভোর্সটা দেবো না? সেটাই হয়ে গেল। এ বলে জাপি কোর্ট থেকে বেরিয়ে যায়। তখনই ইনকা বেরোতে গেলে দীপ তখন বলতে লাগলো, এই ইনকা দাঁড়া, দাঁড়া, তুই এত বড় মিথ্যেটা কি করে বলতে পারলি? আর এই ছবিগুলি কেন তুই এআই দিয়ে বানিয়ে এখানে নিয়ে এসেছিস? তখন বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি তো সেই জন্য, আর ও যে দিনের পর দিন তোকে ঠকাচ্ছে সেই জন্য। তখনই দীপ বলতে লাগলো, তোকে আমি আগেও সাবধান করেছিলাম আমাদের মাঝখানে না ঢুকতে, এখন তুই আবারও আমাদের মাঝখানে ঢুকেছিস। তখনই ইনকা বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি সেই জন্য, তোর ভালোর জন্যই। দীপ তখন বলতে লাগলো, খবরদার, তুই আমার ভালো করার কোনো দরকার নেই। তুই আমাদের মাঝখানে নেক্সট টাইম আর আসবি না। আমিও চাই না তুই আমাদের মাঝখানে আস। তোর জন্য যত সব ঝামেলা সৃষ্টি হয়েছে। তখন দীপের মা কিছু বলতে গেলে দীপ তার মাকেও বলতে লাগলো, খবরদার, তুমিও আর আমাদের মাঝখানে কোনো কথা বলতে পারবে না।